সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুহাত সাওম। এনটিভি নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। ধানমন্ডি শফিউদ্দিন শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী মাসুদুর রহমানের একক চিত্রকলা প্রদর্শনী অন্তরে অন্তরিক্ষে। প্রদর্শনী চলবে 1 জুলাই পর্যন্ত। লালমাটিয়া কলা কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে রাগার রহমানের প্রদর্শনী আনফ্যামিলিয়ার অ্যাফিনিটি। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টায় এই সময়ের প্রদর্শনী চলবে 30 জুন পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভি রাজরাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:35 সরাসরি সম্প্রচার হবে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 8:20 থাকছে মুসাফির রনির পরিচালনায় ধারাবাহিক নাটক ঘরে বাইরে। ওদের সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দাও। What do you mean? মিস্টার আনিস অ্যাডমিটেড, আপনার আমাকে দরকার। আপনি কাউকে বিশ্বাস করতে পারেন না। আমি তো বাপের বাড়িতে আসছি, এখানে জামাইকে আনতেই হবে কেন? বিয়ে করবো কখন বললাম? তোরা প্রেম করতেছো কেন? আমি অ্যাটলিস্ট আমার সন্তানের জন্ম তারিখটা মনে রাখতে চাই। ওদেরকে ব্যাংকগ্রাফট না করা পর্যন্ত আমি ছাড়ছি না। কোম্পানির অবস্থা কিন্তু খুব একটা ভালো না। বলো কেমন করে ঘরে বাইরে। রাত 9টায় থাকছে স্যান্ডেলিনার গ্ল্যামার ওয়ার্ল্ড। রাত 9:30 থাকছে শামস করিমের পরিচালনায় ধারাবাহিক নাটক 7 কিলো 1 গ্রাম। ফকির যে এখনো ঢাকায় যায়নি, আর তুই যে বিয়া পড়াইলি ওই বিয়ার স্লিপ নিয়া পুরা এলাকায় ফকির ঘুরা ঘুরা সবাইরে দেখাইতেছে। হ্যাঁ কস কি ওয়া হোনা হয় না গে, এই সময় তোর বাড়ি ফেরানোর কথা। আজ ওর লোক একটা হিসাব নিকাশ না কইরা আমি বাড়ি ফিরতেছি না। বললাম তুমি নাকি এখন এলাকার বিচার সালিশ করতেছো, চেয়ারম্যান সাহেব নাকি তোমাকে স্পেশাল পাওয়ার দিছে। ভাই রে, তোমার কাছে আমার একটা সালিশ আছে গো ভাই, আমার বিচারটা তুমি দয়া করে করে দাও, আল্লাহ তোমার ভালো করবো ভাই। 7 কিলোর একটি গ্রাম। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি অভিনেতা ও পদাতিক নাট্য সংসদ টিএসসির সহ সভাপতি KM আব্দুর রাজ্জাক। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? ভীষণ ভালো আছি এবং খুবই আনন্দিত বোধ করছি। আমরা জানি যে পদাতিক নাট্য সংসদ টিএসসি প্রত্যেক বছর সৈয়দ বদরুদ্দিন হোসাইন স্মৃতি নাট্যোৎসব ও স্মারক সম্মাননা 2026 আয়োজন করে থাকে। সৈয়দ বদরুদ্দিন হোসাইন, যিনি পদাতিক নাট্য সংসদ টিএসসির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন, তার স্মরণেই এই আয়োজনটি হয়ে থাকে। প্রত্যেক বছরের মতো এবারও সেই আয়োজনটি হচ্ছে 25 জুন থেকে শুরু হয়েছে এবং 30 জুন পর্যন্ত চলবে। আজকেই তার মানে শেষ দিন। সবকিছু মিলিয়ে কেমন ছিল এবারের আয়োজন? অনেক ভালো। আমরা চেষ্টা করি প্রতি বছরের মতো এবারও সেই আয়োজনটা করা হয়েছে এবং এটা একটা উদ্দীপনা কাজ করে যে কোনো দলের জন্যই। প্রতিষ্ঠাবার্ষিকী আর আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ বদরুদ্দিন হোসাইনকে আমরা স্মরণ করি তার জন্মদিনে, 103তম তার জন্মদিন, এবং এই উৎসবটাও আমরা সেভাবেই স্মরণ করছি প্রতি বছরের মতো। এবারও আমরা নাট্য উৎসবের মাধ্যমে এবং সম্মাননা প্রদানের মাধ্যমে। স্মারক সম্মাননা। আচ্ছা, স্মারক সম্মাননা 2026 যেহেতু দুজনকে এবার আপনারা সম্মানিত করেছেন, একটু জানতে চাইবো কাদেরকে সম্মাননা দেওয়া হলো এবং কোন ভাবনার জায়গা থেকে সম্মাননা দিলেন? আমরা দুজনকেই দিয়েছি, অন্যান্য বছরে এরকমই দেই।
আমরা এবার দিয়েছি একজন প্রবীণ শিল্পী, এই ওয়াহিদা মল্লিক জলি, জি আর একজন কামাল বাইজিদ। ওয়াহিদা মল্লিক জলিকে আমার মনে হয় যে মিডিয়াতে আমাদের নাট্যাঙ্গন বলেন আর সংস্কৃতি জগতে ওনাকে সবাই চেনে। ওনার আর একটা পরিচয় হলো উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার থিয়েটার পারফরমেন্স অ্যান্ড স্টাডিজ বিভাগের অধ্যাপক ছিলেন এবং পরবর্তীতে তিনি এই বিভাগের আপনার চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। জি, যদিও তিনি এখন অবসর নিয়েছেন, কিন্তু তার নাট্য চর্চা এবং নাট্য ভাবনা এখনো নাট্যকর্মীদের মধ্যে এই সেরকমভাবেই অনুপ্রাণিত করে। রাইট। আর আরেকজন হলো কামাল বাইজিদ, উনি হলেন থিয়েটার আন্দোলনের একজন বড় পথিকৃৎ, কর্মী। হ্যাঁ। হ্যাঁ, উনি ঢাকা থিয়েটারের সাথে জড়িত। আচ্ছা, ওনাকেও আমরা এবছর এই সম্মাননায় ভূষিত করেছি। বাহ। 26 তারিখ তো স্মারক সম্মাননা দিয়েছেন আপনারা, কিন্তু 25 তারিখ ছিল আপনাদের উদ্বোধনী আয়োজন, মানে Right. এই স্মরণ অনুষ্ঠানের উদ্বোধনী আয়োজন। এটা কেমন ছিল? কারা এসেছিলেন? 25 তারিখে আমাদের প্রথম যখন অনুষ্ঠানটা উদ্বোধন করা হয় তখন এসেছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সাহেব এসেছিলেন, জি আর আমাদের গ্রুপের সভাপতি আছেন সৈয়দ তাসনিম হোসেন তানু, এবং আমরা নিজেরাও ছিলাম। এই আর কি। বাংলাদেশ শিল্পকলা একাডেমি মহাপরিচালক জনাব রেজাউদ্দিন স্টার্লিং জি, ছিলেন। উনিও ছিলেন। জি, কি বললেন? মানে এই যে প্রত্যেক বছর একটি আয়োজন করা কিন্তু অনেক বড় একটি ব্যাপার, প্রস্তুতিরও ব্যাপার থাকে। তারপর যখন অতিথিদের কাছ থেকে অনেক অনুপ্রেরণামূলক কথা শুনতে পান, সেটা নিশ্চয়ই অনেক বেশি সামনে এগিয়ে যাবার জন্য একটা তাগিদ অনুভব করায়। নিশ্চয়ই, নিঃসন্দেহে। কারণ শিল্পকলা একাডেমিতে যখন কোনো নাটকের দল জি। এরকম একটা অনুষ্ঠান করে, তখন আমাদের যতগুলো এখানে দল আছে তাদের সবাইকে আমরা কিন্তু জানানোর চেষ্টা করি, এবং যারা অতিথি থাকেন তারা আমাদেরকে ভালো একটা দিক নির্দেশনা দিবেন, এটাই স্বাভাবিক। কারণ আমরা তো শিল্প চর্চাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি, তাই না? এবং বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে যত শিল্পী এই মঞ্চ নাটক থেকে উঠে এসেছেন তারা পরবর্তীতে কিন্তু ভালো অবদান রেখেছেন আমাদের এই শিল্প মাধ্যমকে। এই কারণেই এই কথাগুলো ওনারা আমাদেরকে আরও অনুপ্রাণিত করেন এবং তারা আমাদেরকে উৎসাহিত করেন। জি। এবার যেহেতু 25 তারিখ থেকে শুরু হচ্ছে এবং 30 জুন পর্যন্ত আজকে শেষ দিন চলবে, আজকে যে নাটকটি মঞ্চায়িত হবে তার নাম হচ্ছে বিধিবাম, জাহাঙ্গীরনগর থিয়েটারের একটি প্রযোজনা। এবং শুরু থেকে যদি বলি, দেশ নাটক, তারপর আপনাদের পদাতিক নাট্য সংসদ টিএসসির একটি নাটক, থিয়েটার ফ্যাক্টরি এথিক, বাংলাদেশ পারফরমেন্স আর্ট গ্রুপ এবং জাহাঙ্গীরনগর থিয়েটার। রাইট। মোট 5টি দলের, মানে আপনাদের দল সহ 6টি দলের 6টি নাটক মঞ্চায়িত হয়েছে জাতীয় নাট্যশালায়। এই 6টি নাটক বেছে নেওয়া বা 6টি দলকে বেছে নেওয়া, মানে 5টি দলকে বেছে নেওয়া কোন ভাবনার জায়গা থেকে? আমরা যখন মঞ্চে কোনো নাটক কোনো উৎসবে নিয়ে আসব, হ্যাঁ। তখন আমাদের গ্রুপের মধ্যে একটা মিটিং হয়, বিশেষ করে এক্সিকিউটিভ কমিটিতে। আমি এক্সিকিউটিভ কমিটিতে আছি, আমি সহসভাপতি। এরকম আমাদের আরও 3 জন আছেন, 4 জন সভাপতি আছেন এবং সাধারণ সম্পাদক আছেন। আমাদের একটা কমিটি করা হয়। আচ্ছা, সেই কমিটিতে আমরা সবাই মিলে আলোচনা করি। আলোচনায় সেখানেই কিন্তু সিদ্ধান্ত হয়, মিটিংয়ে সিদ্ধান্ত হয় কোন দলগুলোকে আমরা আমন্ত্রণ জানাবো। এবং এখানে একটা গণতান্ত্রিক পদ্ধতি আছে। একজন চাইলেই যে একটা দলকে উৎসবে আমন্ত্রণ জানাবো সেটা কিন্তু না। আচ্ছা। সবাই মিলে যেটা ডিসিশন নেয় সেভাবেই আমরা এই কোন সিদ্ধান্তটি। লটারির মাধ্যমে কি না, এটা লটারি ডিসিশন না। হয়? আচ্ছা। লটারি না। ভালো ভালো দল যেগুলো, তারা তো মঞ্চে শিল্পকলা একাডেমি বলেন, মহিলা সমিতিতে বলেন, হ্যাঁ। ওরা তো নাটক এখনো পরিবেশন করে যাচ্ছে। তো সেগুলো থেকে আমাদের জুনিয়র ছেলেরাও নাটক দেখে, তারপরে আমাদের সিনিয়র ভাইরাও নাটক দেখেন, আমরাও দেখি। আচ্ছা। সেখান থেকেই আমরা বেছে নেই মূলত। আপনারা কি দলকে এটা বলে দিয়েছিলেন কিনা যে কোন নাটকটি আপনারা দেখতে চান, তাদের কাছ থেকে কোন নাটকটি মঞ্চে উপস্থাপন করবার জন্য অনুরোধ জানিয়েছিলেন এমন কিছু, নাকি এটা যাদেরকে, যে দলদেরকে আমন্ত্রণ জানিয়েছেন তাদের নিজস্ব? এটা ব্যাপারটা কি জানেন, আমরা একটা নাটক ধরেন খুব বহুলভাবে প্রশংসিত একটা নাটক, কিন্তু সেই নাটকটা দেখা গেল যে তারা অনেক দিন হলো আর মঞ্চে নিয়ে আসেন না। সেক্ষেত্রে যারা পারফর্মার থাকেন তারাও হয়তো অনেকে চাকরি নিয়ে বাইরে চলে গিয়েছে, ইনঅ্যাক্টিভ থাকেন। হ্যাঁ, ইনঅ্যাক্টিভ থাকেন। কিন্তু নতুন যে নাটকগুলো, পুরনো নাটক তো অনেক বছর হলেই মানুষ দেখছে, নতুন যে নাটকগুলো আছে তারা
তাদের চ্যানেলে বা লোকজন যেগুলো দেখেন, তার ভিউ যেরকম আছে, সে সমস্ত জিনিসগুলো আমরা আমাদের এই নাট্য নির্বাচনের ক্ষেত্রে এটা প্রাধান্য দিয়ে থাকি। রাইট। আচ্ছা, পদাতিক নাট্য সংসদ টিএসসির যে আলোচিত নাটক আছে সেটা হচ্ছে আলিবাবা এবং 40 চোর, যেটা আপনারা 26 জুন 7:15 জাতীয় নাট্যশালায় মঞ্চায়িত করেছেন। একটু জানতে চাইবো যে এবারের রেসপন্সটা কেমন ছিল? অনেক ভালো ছিল, এবং এই নাটকটা যদিও এটা একটা আরব রজনীর একটা কাহিনী, এটা অনেকেই জানে। ওই সময়কালকে ধরে রেখে বর্তমান প্রেক্ষাপটে কিভাবে নতুন করে উপস্থাপনা করা যায় সেই জিনিসগুলো কিন্তু আমরা নিয়ে এসেছি। এখানে আমাদের সব নতুন নতুন ছেলেপেলেরা সব অভিনয় করেছে, সবাই প্রত্যেককেই খুব ভালো অভিনয় করে, এবং এই নাটকে মিউজিক্যাল সেন্স থাকতে হবে। আচ্ছা, কারণ এই নাটকে আমাদের সঙ্গীতও আছে ভালো, এবং যেগুলো মানুষকে শুধু সংলাপ ডেলিভারি দিলেই তো আর নাটক হবে না, ওর মধ্যে কিন্তু আরো অনেক কিছু সংযোজন করতে হয়। যে কারণে এই নাটক, আমাদের এর আগের নাটকটা সম্পর্কে বোধহয় আরেকটা অনুষ্ঠান আপনাদের বলেছিলাম, গুঞ্জান বিবির পালা, সেটাও কিন্তু আমাদের এরকম মিউজিক প্রধান নাটক ছিল। সেটাও দর্শকদের চাহিদা প্রচুর ছিল, আমরা অনেকগুলো শো করেছি। এটা আমাদের নতুন নাটক আলিবাবা 40 চোর। এটার নাট্যরূপ দিয়েছেন উম্মে হানি, নির্দেশনা ছিলেন সুদীপ চক্রবর্তী। এবং এখনো পর্যন্ত আমাদের এই নাটকটি সম্পর্কে যারাই দর্শক দেখেছেন সবাই খুব উৎসাহ দিয়েছেন এবং আনন্দিত, আপ্লুত, এবং অনেকে দর্শকদের মধ্যে থেকে নিজেরা স্বেচ্ছায় এসে নাটক শেষে ওনারা মঞ্চে এসে ওনাদের অনুভূতি ব্যক্ত করেছেন, এবং সেটা ছিল খুবই পজিটিভ। সেটাই অনেক বড় সার্থকতা। আলিবাবা এবং 40 চোর এটা মঞ্চে আনবার চিন্তাটা কেন তৈরি হয়েছিল? আমরা প্রতি বছরই দুটো একটা নাটক হলেও আমরা চেষ্টা করি নতুন কোনো নাটক নিয়ে আসার জন্য, কিন্তু আলিবাবা 40 চোর এই নাটকটা আনার পিছনে আমাদের কাজ করেছে যে বাংলাদেশে এখন যে সামাজিকভাবে আমাদের নানা রকম অসুবিধার ব্যাপার আছে, এটাকে কিন্তু কাহিনীর একটু শেষের দিকে আমরা একটু পরিবর্তন করেছি। এই সময়ের প্রয়োজনের সংযোজন বিয়োজন আছে। আচ্ছা, সততা যে জিনিসটা, এবং মানুষকে ক্ষমা করে দিয়ে তাকে যে ভালো করে আনা যায়, একটা ডাকাত দল সর্দারকে আমরা শেষ দিকে এসে সেটাই এই নাটকে উপস্থাপন দেবার চেষ্টা করেছেন। আচ্ছা, পদাতিক নাট্য সংসদ টিএসসির এখন চলতি প্রযোজনা কোনগুলো? এটাই আলিবাবা এবং 40 চোর এবং গুঞ্জান বিবির পালা, দুটোই আমরা সাইমালটেনিয়াসলি করার চেষ্টা করছি। এটা কততম মঞ্চায়ন ছিল আলিবাবা এবং 40 চোরের? আলিবাবা 40 চোরের মঞ্চায়ন খুব বেশি না, এটা খুব বেশি আগে কিন্তু হয়নি। এটা খুব সম্ভবত বোধহয় 9ম প্রদর্শনী। আচ্ছা আচ্ছা, তারপরও রেসপন্সটা কিন্তু অনেক ভালো, অনেক ভালো। পদাতিক নাট্য সংসদ টিএসসির এটা 49 বর্ষে পদার্পণ করলো। 1978 সালের 21 জানুয়ারি পদাতিক নাট্য সংসদ শুরু করেছিল, এবং আজকে 49 বছর অনেক পরিবর্তন হয়েছে। আপনি নিজেই পদাতিক নাট্য সংসদের সাথে যুক্ত হয়েছেন 1980 সালে, মানে প্রতিষ্ঠার মাত্র 2 বছর পরে। আপনার ভাবনা কি কাজ করেছিল? কেন মনে হলো পদাতিক নাট্য সংসদ? আচ্ছা, আমি ঢাকাতে আসি 1980 সালে, তখন আমি ঢাকা ইউনিভার্সিটিতে এসে অ্যাডমিশন নিয়েছি, পড়তে এসেছি। ঢাকা ইউনিভার্সিটিতে তখন আন্তঃহল নাট্য উৎসব আয়োজন করছিল কর্তৃপক্ষ, ঢাকা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। আমি মহসিন হলে থাকতাম, তো মহসিন হল থেকে আমি এই নাট্য উৎসবে অংশ নিয়েছিলাম। তখন এই নাটকটা আমি করেছিলাম আব্দুল্লাহ আল মাহমুদ সাহেবের লেখা অরক্ষিত মতিঝিল। তখন আমি একজন বয়সে খুব তরুণ ছিলাম। আমাকে যে চরিত্রটা দেয়া হয়েছিল সেটা হচ্ছে শিক্ষিত বেকার যুবক, পেশায় চুরি, এবং একসময় লাকসাম কলেজের বিখ্যাত ফুটবলার। সেই চরিত্র আমি করেছিলাম। তখন পদাতিকে আমি জয়েন করিনি, তখন আমি ঢাকা ইউনিভার্সিটি আন্তঃহল নাট্য উৎসবেই আমি অংশ নিয়েছিলাম। এরপরে পদাতিক থেকে আমাকে এক সিনিয়র ভাই আমাদের হলেই থাকতেন, উনি আমাকে বললো যে রাজ্জাক, আমাদের গ্রুপে তুমি জয়েন করো। আচ্ছা, তারপর থেকে আমি ওখানে আসি। আমি আমার পদাতিকে আমার প্রথম নাটক ছিল সুজনবাদিয়ার ঘাট। আমরা তো অনেক নাটক করেছি। পরবর্তীতে নাটকটা ছিল ম্যাক্সিম গোর্কির মাদার, মা নাটক, এবং আমার মনে হয় ঢাকা শহরে এত মানে আলোড়ন সৃষ্টি করা নাটক খুব কমই ছিল। পথনাটক করা হতো তখন? পথনাটক তখন করেছি আমি। আমার উল্লেখযোগ্য পথনাটক ছিল বিশ্ব বেহায়ার পরিকল্পনা।
আরও অনেক নাটক ছিল আমাদের গ্রুপের, কিন্তু অনেক নাটক আছে এবং অত্যন্ত মানুষকে সারা জাগানোর মতো আমরা নাটক করেছি। সজন বাদিয়ার ঘাট, চন্দ্রাবতী, মা, মনসার পালা, তারপরে রাতারাতি, চিকিৎসা বিভ্রাট, তারপরে আগাথা ক্রিস্টির মাউস ট্রাপ, ম্যাকবেথ, এই অনেক নাটক আমরা করেছি। আচ্ছা, এরকম। আপনি তো অভিনয় করছেন এবং পাশাপাশি নির্দেশনার কাজটিও না, তো আমি হচ্ছে। নির্দেশনার কাজ, আমার কাছে মনে হয় যে এই কাজটা অতটা মেধা বা অতটা বুদ্ধিমত্তা থাকলে এই কাজটা করতে হয়। হ্যাঁ। আমি এই কাজটা এখনো করিনি। আচ্ছা, মানে সেটা কি ইচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃতভাবেই, ইচ্ছাকৃতভাবেই। আচ্ছা। তবে আমি মিডিয়াতে কিন্তু অনেক কাজ করেছি, হ্যাঁ, অনেক সিনেমা করেছি, অনেক নাটক করেছি। ইদানিং আবার আমার একটা ইয়ে আছে যে আমি একটু ঘুরতে পছন্দ করি, আচ্ছা। বই পড়তে আর ঘুরতে পছন্দ করি। সে কারণে আমি দেশের বাইরে বেশ কিছুদিন ছিলাম, মাস দেড়েকের মতো ছিলাম। কোথায় গিয়েছিলেন বা কেমন কাটলো সময়? আমি গিয়েছিলাম ইউএসএতে। আমার ছেলে, একমাত্র ছেলে, ও পেন স্টেট ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করলে, এমবিএ করলো, ও বাহ। কনভোকেশনে গিয়েছিলাম। তারপরে ওখান থেকে নিউ ইয়র্ক থেকে বাফেলো, হ্যাঁ। বাফেলো থেকে আবার নিউ ইয়র্ক থেকে আবার আমি লস অ্যাঞ্জেলস গেছি। বাহ। এবং লস অ্যাঞ্জেলসে যে আমার একটা সুন্দর অভিজ্ঞতা হয়েছে। কিরকম সেটা? যেমন লস অ্যাঞ্জেলসের আমি একটা মিডিয়াতে একটা নাটকে কাজ করেছিলাম, ধারাবাহিক একটা নাটকে। তো ওই নাটকের যিনি নির্দেশক এবং নাটকটা নিয়ে যিনি কাজ করেন, উনি লস অ্যাঞ্জেলসে থাকেন। তো আমাকে অনেকেই ওরা চিনতো, আমি কিন্তু ওদের কাউকে চিনি না। আমাকে একটা বড় ধরনের সম্বর্ধনা দিয়েছিল। আচ্ছা। নিউ ইয়র্ক লস অ্যাঞ্জেলসের রাইটার্স অ্যান্ড রিডার্স ফোরামের থেকে, এবং সেখানে আমাকে প্রধান অতিথি করা হয়েছিল। এবং আমি খুব সম্মানিত বোধ করেছেন? সম্মানিত প্লাস কিছুটা বিব্রত। তো আমি নিজে একটু ইন্ট্রোভার্ট টাইপের মানুষ, তো কখনো এরকম কোনো প্রোগ্রামে আমাকে ডাকলে আমি একটু সংকুচিত হয়ে যাই। তবে ওনারা আমাকে পেয়ে যথেষ্ট, এবং শেষে আমাকে আমার বক্তব্য এবং পরবর্তীতে উনি বলছেন যে আপনার তো অনেক ভরাট গলা, আমরা একটা আবৃত্তি শুনতে যাই। তো আমি ওখানে একটা আবৃত্তি করেছিলাম সুনীল গঙ্গোপাধ্যায়ের। আচ্ছা। অনেক দিন থেকে আমার ইচ্ছে, আমি একটা পাহাড় কিনবো, এই টাইপের একটা কবিতা সেখানে করি। তো ওরা আমাকে একদম পিন ড্রপ সাইলেন্ট ছিল এবং সবাই খুব উপভোগ করেছিল। এটা আমার কাছে খুব ভালো লেগেছে। আবৃত্তি কি আপনার ছোটবেলা থেকে করা হতো? ছোটবেলা থেকেই, হ্যাঁ। মানে কোনো সংগঠনের সাথে যুক্ত না, ছিলেন কি আবৃত্তি? আমি কোনো সংগঠনের সাথে জড়িত না, আমি নিজেই শিখেছি। এবং বড় বড় যারা আবৃত্তিকার আছেন, যেমন জয়ন্তদার আবৃত্তি আমার খুব ভালো লাগতো। আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়তাম তখন থেকে, উনি তখন একটা সুনীলেরই একটা কবিতা, কেউ কথা রাখেনি, তো ওই কবিতাটা আমি পরবর্তীতে অনেক জায়গায় অনেক অনুষ্ঠানে। আপনার এই যে কণ্ঠ, এত ভরাট কণ্ঠের অধিকারী একজন আপনি, এই কণ্ঠটা কি গড গিফটেড নাকি চর্চা করতে করতে তারপর এরকম একটি কণ্ঠ তৈরি হয়েছে? অ্যাকচুয়ালি গড গিফটেড কিনা জানি না, তবে কিছুটা আমি আমার পরিবার থেকে, আমার ফাদারের কণ্ঠ এমন ছিলেন। আচ্ছা আচ্ছা। উনি যদিও নাই, উনি অনেক আগে মারা গেছে। অনেকে বলে যে তোমার বাবার কণ্ঠের সাথে তোমার মিল আছে। ডাবিং করা হয়েছে কি? ডাবিং আর্টিস্ট হিসেবে কাজ অনেক করি করেছেন? ডাবিং, আপনার নাটকে সিনেমার ডাবিং করতে হয়েছে। ইদানিংকালে আমি অনেকগুলো বিজ্ঞাপনের সাথে কাজ করেছি। একটা বিজ্ঞাপন তো এখন আমার নিয়মিত যাচ্ছে, প্রাণ আরএফএলের ওয়াটার পাম্পের, এবং ঢাকা শহরের বাইরে অনেকগুলো ডিস্ট্রিক্ট টাউনে আপনার অনেক বড় বড় রোমান ব্যানারটা নিয়ে ওখানে আমার ছবি এখন দেখা যাচ্ছে। সে তো অভিনয়ের কাজ, কিন্তু একজন ডাবিং আর্টিস্ট হিসেবে কাজ করা, সেটা কখনো করা না, হয়েছে? আমি মানে অন্যের কোনো ডাবিং ইয়াতে আমি কাজ করিনি। আমার নাটকের ডাবিং বা আমার সিনেমার ডাবিং এবং আমার এখন বিজ্ঞাপন চিত্রের। অভিনয়ের ব্যস্ততা কেমন? এখন অভিনয় বললাম যে আমি কিছুদিন দেশের বাইরে ছিলাম, সে কারণে আমি কতগুলো কাজ ছেড়ে দিয়েছি, এসছি। তারপরে আমার বেশ কয়েকটা কাজ হয়েছে, এই মানে আমার ইউএসএ যাওয়ার কয়েকদিন আগে, যেমন টিকে গ্রুপের একটা কাজ ছিল, একটা বোর্ডের, সুপার বোর্ডের। তারপরে আপনার লিলি সাবানে, ওখানে আমার কোয়ার্টিস্ট ছিলেন কিয়া পায়েল, আচ্ছা। নার্গিস আপা, তারপরে আরও অনেকে ছিলেন। তারপরে আর একটা করলাম হচ্ছে আপনার, এখন বিজ্ঞাপনের কাজগুলো তার মানে বেশি করা হচ্ছে, এবং এটাতেই আমি বেশি মানে কমফোর্ট ফিল করি। সৈয়দ বদরুদ্দিন হোসাইন স্মৃতি নাট্যোৎসব এবং স্মারক সম্মাননা 2026-এর আজকে যেহেতু শেষ দিন উপলক্ষে কোনো আয়োজন থাকবে কি?
অবশ্যই থাকবে। আচ্ছা, সেটা শেষ দিনের নাটক শেষে আমাদের পদাতিক নাট্য সংসদের যে সমস্ত কর্মী ভাইয়েরা আছে তাদের নিয়ে আমরা বসবো, বসে হই হুল্লার হবে, গান বাজনা হবে, খাওয়া দাওয়া হবে। এই মানে আমরা নিজেরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকবো শেষ দিনটা, যদিও নিজেদের জন্য। হ্যাঁ নিজেদের জন্য, যদিও ওই যখন নাটকের উৎসবটা শেষ হয়ে যায় কখনো কখনো আমরা মানুষ তো, হিউম্যান বিইং হিসেবে আমাদের মনে হয় যে অনুষ্ঠানটা শেষ হয়ে যাচ্ছে, উৎসব শেষ হয়ে যাচ্ছে, একটু মন খারাপ থাকে। কিন্তু তারপরও আবার আমরা মনে করি যে নেক্সট ইয়ারে আবার আমরা এর থেকে ভালো উদ্যম নিয়ে ভালো কাজ করব, এরকম একটা ভাবনা থেকে নিজেদের কাছে নিজেদের একটা কমিটমেন্ট থাকে। Right. জি, অনেক অনেক শুভকামনা রইল, সাফল্য কামনা করছি আপনার এবং পদাতিক নাট্য সংসদ টিএসসির। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ, সেই সাথে এনটিভিকেও ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। সাথে সাথে আপনাদেরকে এটাও জানাতে চাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি, আপনারা নাটক দেখবেন, মঞ্চের নাটক নিশ্চয়ই ভালো লাগবে। আজকে আমাদের শেষ দিন, আজকে জাহাঙ্গীরনগর থিয়েটারের নাটক বিধিবাম, আশা করি ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ, আপনাকেও। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন এনটিভি নিমন্ত্রণে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।